আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব মামলা করলেন সার্জিস। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম। এরপর জানিয়ে দিব উপদেষ্টারা রাজনীতি করতে পারবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার 23 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন তিনি। এদিকে সরকারকে বিকল্প খুঁজতে বললেন হাসনাত। ভ্যাটের জালে দেশের মানুষকে দুর্বল না করে দিয়ে সরকারকে বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 23 জানুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এরপর জানিয়ে দিব বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেপ্তার। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 22 জানুয়ারি রাতে সদর থানার ওসি আমানুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে গত 18 জুলাই ও 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ 3টি মামলা রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে সব লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অব স্টাফ হার্জি হালেবি বলেছেন গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে হালেবি জানান তিনি আগামী 6 মার্চ পদত্যাগ করবেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মামলা করলেন সার্জিস। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকে দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম। বৃহস্পতিবার 23 জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ফেসবুকে সার্জিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে। তিনি ফেসবুক পেজের লিংক ও সব কিছু ছবি দিয়েছেন। এগুলো যাচাই বাছাই ছাড়া কিছু বলতে পারছি না। সার্জিস মামলার এজাহারে উল্লেখ করে গত বুধবার বেলা 11টা 20 তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লগ ইন করেন। এ সময় ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা এবং ক্রিমিনালস DU নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অপব্যবহার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিট কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে। সার্জিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, অ্যাটিটিউড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিট ছবি পোস্ট করা হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রতারণা তাকে সামাজিকভাবে প্রতিপন্ন করেছে। এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।
উপদেষ্টারা রাজনীতি করতে পারবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 23শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন, সরকার থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে বের হয়ে করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত। ধারণা করা হচ্ছে গতকাল বুধবার বিবিসি বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়ায় এসব কথা বলছেন আসিফ মাহমুদ। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে, তা না হলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। ওই স্ট্যাটাসের আগে নাহিদ ইসলামের পোস্টটিও শেয়ার করেন আসিফ মাহমুদ। নাহিদের স্ট্যাটাস শেয়ার করার সময় ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, পেশাদারিত্ব রক্ষার্থে সরকার থেকে আরও অনেক কিছুই বলতে পারি না, তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত। সরকারকে বিকল্প খুঁজতে বললেন হাসনাত। ভ্যাটের জালে দেশের মানুষকে দুর্বল না করে দিয়ে সরকারকে বিকল্প খুঁজতে বের করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 23শে জানুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। দেশে নিত্যপণ্যের বাজারে অস্থির, এর মধ্যে আসন্ন রমজান, তাই জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, সামনে রোজা আসছে, জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে, দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। বিকল্প খোঁজার বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে। এর আগে গতকাল বুধবার 22শে জানুয়ারি অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে আহ্বান নিচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। তিনি বলেছেন, সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তী সরকারে অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ। এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। সবশেষে তিনি লিখছেন, জনজীবনের চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এই দেশের প্রতিটি মানুষ জানার অধিকার আছে। যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করল, এর বিকল্প কি ছিল, কিভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে, কবের মধ্যে ভ্যাট কমানো হবে, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমি মনে করি। এটি নিয়ে ন্যূনতম গড়িমসি করার অর্থ হলো আগামীর বাংলাদেশ নিয়ে গণমানুষের স্বপ্ন এবং অন্তর্বর্তী সরকারের অস্তিত্বকে বিপন্ন করা। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্ব শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠককালে একথা জানান প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিশ্বখাত বিভিন্ন কোম্পানি নির্বাহীদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে বিনিয়োগ উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন এবং আমন্ত্রণ জানাচ্ছেন যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত 20 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনব্যাপী এই অর্থনৈতিক সম্মেলন চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত।